এই মুহূর্তে নির্বাচন দোরগোড়ায়। তাই বাঙালি ও কালচারে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা প্রতিবেদনে রাখছি, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনীতি সচেতন মানুষ তারা আজকে চিন্তা ভাবনা করছে। আমরা দেখছি যে এবারের 2026 সালের নির্বাচন কতটা সিরিয়াস, যেখানে বারংবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন। কলকাতায় হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নমিনেশনে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে এলেন এবং মিছিল করে শুভেন্দু অধিকারীকে নিয়ে নমিনেশন জমা দিতে গেলেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বারবার আসছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সামনে এসেছে, যেভাবে কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি, যেভাবে সিন্ডিকেট রাজ বেড়েছে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং এই পরিবর্তনের চাবিকাঠি যে বিজেপির হাতেই রয়েছে সেই বিষয়টাই কিন্তু প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু বিরাটভাবে তাদের প্রচারের সুর চড়াচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গে মমতা তো দক্ষিণবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তারা তো রয়েইছে। এবং সেই জায়গায় প্রত্যেকটা মুহূর্তে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি বলছেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব কি বলছে, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন, পাল্টা মন্তব্য করছেন। যখন অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলছেন সাংবাদিক সম্মেলন করে যে শ্বেতপত্র প্রকাশ করতে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বলছেন যে 2 লক্ষ কোটি টাকার মতো যে বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের, যে ডেভেলপমেন্ট আটকে রাখা হয়েছে, মোদী অমিত শাহরা সেই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করুক, এবং ওপেন ডিবেটে আহ্বান জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে। কিন্তু সেই বিষয়ে বিজেপির তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এই জায়গায় রয়েছে কিন্তু এবারের নির্বাচন। এই যে এতগুলো কথা বললাম, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবারের নির্বাচনকে একদিকে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের 15 বছরের তিনটি টার্মের একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেরকম রয়েছে, অন্যদিকে বিজেপি 2021 পারেনি, 2024 সালেও লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। কিন্তু আমরা যে বিষয়টা দেখেছি, রাজনীতির এই জমি চড়াচড় করতে করতে যে 2024 সালের পর থেকে বিজেপি কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করছে পশ্চিমবঙ্গকে পাওয়ার জন্য। একদিকে যদি আমি বলি যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে রাজ্যগুলো, একদিকে আসাম থেকে শুরু করে ত্রিপুরা, সেটা কিন্তু বিজেপির দখলে চলে এসেছে, বিজেপির দখলে সম্প্রতি চলে এসেছে বিহারও। এবং এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ যদি তারা তাদের টার্গেট ফুলফিল করতে পারে, তাহলে তাদের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা পশ্চিমবঙ্গের নির্বাচনকে পাখির চোখ করেছেন 2026-এ। এবারের নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচন, বিধানসভা হোক, লোকসভা নির্বাচন হোক, সেই নির্বাচনে সাম্প্রতিক ইস্যু থাকে, কিছু মুদ্রা থাকে। এবারে সমস্ত কিছু ইস্যুকে ছাপিয়ে গিয়েছে হচ্ছে এসআইআর। ধর্ম নিয়ে রাজনীতি, মুসলিম হিন্দু বিভাজনের রাজনীতি, এই বিষয়গুলো রয়েছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এসআইআর। এবং বলাই বাহুল্য যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে শিরোপীড়ার কারণ এই মুহূর্তে এসআইআর। কেননা ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে, তাদের ফাইনাল লিস্ট বেরিয়ে গিয়েছে, এবং সেখানে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এবং সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়েছে। তারা একাধিক জনসভায় কিন্তু তারা তাদের যে উদ্বেগের বিষয়, সেই বিষয়টা গোপন করেননি। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ফের সুপ্রিম কোর্টে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথা বলা হচ্ছে, যে জুডিশিয়ারিতে যাওয়ার কথা বলা হচ্ছে, যখন অ্যাডজুডিকেশনে নাম বাদ যাচ্ছে, এবং সেই সময় জুডিশিয়াল অফিসাররা সেই বিষয়ে বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন, সেটা যদি ইভিএম এ লাগু না হয়, বাস্তবায়িত না হয়, যদি ভোটাররা ভোট দিতে না পারেন, তাহলে এই জুডিশিয়ারি অফিসারের কি প্রয়োজন, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জায়গায় মন্তব্য, পাল্টা মন্তব্য, এসআইআর, এই সবকিছু মিলিয়ে মিশিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু এই মুহূর্তে একদম সরগরম। শুধুমাত্র আমাদের রাজ্য নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। 2024 সালে সাম্প্রতিক যে নির্বাচন হয়েছে,
পার্লামেন্ট জেনারেল ইলেকশন, সেখানে আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে, বিজেপি সেখানে 12টি আসন পেয়েছে এবং কংগ্রেস 1টি আসন পেয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেসের 46% ভোট পেয়েছে, বিজেপি ভোট পেয়েছে 12টি আসন পেয়ে 39%। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে ভোটের ব্যবধান 7% কিন্তু ব্যবধান রয়েছে 2024 সালের জেনারেল ইলেকশনে। এবারে যদি একটু এর আগের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা চোখ রাখি, অর্থাৎ 2021 সালে, তাহলে যেটা দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেস সেখানে 213টি আসন পেয়েছে 49% ভোট পেয়ে, সেখানে বিজেপি 77টি আসন পেয়েছে 39% ভোট পেয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির শতাংশের হিসেবে ফারাক হচ্ছে প্রায় 10%। এখানে একটা বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 2024 সালে বিজেপির আসন কিন্তু কমেছে 2019 সালে যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের থেকে। যেখানে 2019 সালে বিজেপি 18টি আসন পেয়েছিল 41% ভোট পেয়ে, সেই জায়গায় বিজেপির যেরকম 2% ভোট কমেছে 2024-এ 39% ভোট হয়েছে, সেরকম আসন ছটি আসন হারাতে হয়েছে বিজেপিকে, সেখানে 12টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 2019 সালে যেখানে 22টি আসন পেয়েছিল 44% ভোট পেয়ে, সেখানে কিন্তু 2024 সালে তৃণমূল কংগ্রেস 46%, 2% ভোট তারা বাড়িয়েছে এবং বাড়িয়ে 7টি আসন বাড়িয়েছে। টিএমসি 29টা আসন পেয়েছে 2024 সালে। 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, সেখানে দেখা যাচ্ছে 2021, 2019 এবং 2024 সালের যে পরিসংখ্যান বললাম, সেই পরিসংখ্যান অনুযায়ী যদি দেখা যায় তাহলে অন্তত পক্ষে 70-72টি আসনে বিজেপি এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ একটুর জন্য কিন্তু 70-72টি আসন চলে যেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে থাকা এই আসনগুলো বিজেপি থাবা বসাতে পারে এসআইআর এর পরে। তৃণমূল কংগ্রেস যেটা বলছে, অন্তত পক্ষে এসআইআর এর ফলে অস্বাভাবিকভাবে বৈধ বা যোগ্য ভোটারের নাম কাটা গিয়েছে এবং সেই নাম কাটার যে পরিমাণটা অন্তত পক্ষে 5 থেকে 7% মানুষের। আর এই ব্যবধান কমে যাওয়া খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে সাহায্য করবে ইলেকশনের পাটিগণিত অনুযায়ী। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যারা বাদ গিয়েছেন তারা অধিকাংশই মুসলিম এবং মূলত তৃণমূল কংগ্রেসের ভোটার। রাজ্য হিসেবে একমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে ভোটার কমেছে, অন্য কোথাও যেই ছবি দেখা যায়নি। একটু উদাহরণ দিয়ে বোঝাই, এসআইআর এর পরে সামগ্রিকভাবে যা অবস্থা, 70-72টি আসনের ক্ষেত্রে বিরাটভাবে চাপ তৈরি হতে পারে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। যদি জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির কথা দেখি, তাহলে আমরা দেখব যে 2021 সালে তৃণমূল কংগ্রেস 941 ভোটে জিতেছিল জলপাইগুড়ি আসন থেকে। এই জলপাইগুড়িতে প্রথমে অ্যাডজুডিকেশন এবং তারপরে বাতিল ভোটার মোট 5,900 জনের নাম কাটা গিয়েছে। অর্থাৎ 5 বছর আগে ভোট দেওয়ার যদি প্রবণতা কম বেশি একই রকম থাকে, তাহলে জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলের জেতার সম্ভাবনা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। একইভাবে এবারে যদি একটু নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়ের যে ব্যবধান, সেই ব্যবধান ছিল 15,000-এর ওপরে। 15,200 ভোটে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রথম তালিকা এবং অ্যাডজুডিকেশন পেরোনোর পরে যে চিত্রটা দেখা গিয়েছে, প্রথমে 10,500 জন এবং তারপরে অ্যাডজুডিকেশনে 17,506 জনের নাম বাদ পড়েছে। এবং এই জায়গায় এসআইআর এর কারণে এই ধরনের প্রায় 70 থেকে 72টি আসন ধরে রাখা তৃণমূল কংগ্রেসের পক্ষে রীতিমতো বিরাট চ্যালেঞ্জ বলেই মনে করছে। এই যে 70-72টি আসন বলা হচ্ছে, যেখানে একটা বিরাট ভাবে যে ব্যবধান ছিল, সেই ব্যবধানের অনেকটাই এসআইআর এ বাদ পড়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের দুশ্চিন্তার অন্যতম কারণ। পরিসংখ্যান অনুযায়ী আমরা যেটা জানতে পাচ্ছি, 3টি এলাকা থেকে ভোটার বেশি বাদ পড়েছে। প্রথমত শিল্প করিডর, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, ব্যারাকপুর এবং ভাটপাড়া, হাওড়া ও হুগলি।
এছাড়াও হাওড়া উত্তর কেন্দ্রে ভোটার বাদ পড়েছে প্রায় 29%। বাদ পড়াদের মধ্যে বড় সংখ্যক তৃণমূল কংগ্রেসের ভোটার বলে লড়াই হাড্ডাহাড্ডি হবে এবার। দ্বিতীয়ত মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। মালদহ ও মুর্শিদাবাদে সব থেকে বেশি ভোট বাদ পড়েছে। তৃতীয়ত মতুয়া অধ্যুষিত এলাকা যেমন নদিয়া এবং উত্তর 24 পরগনা এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মতুয়া ভোট বাদ পড়েছে। এই জায়গা থেকেই মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপির তরফ থেকে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আশা দেখানো হয়েছে এবং ইতিমধ্যে কমিটিও গড়া হয়েছে। তবে তাতে কতটা কাজ হবে বা আদৌ কাজ হবে কিনা, বা শাসক দল তৃণমূল কংগ্রেসের এই ক্ষেত্রে কতটা ব্যাটপ্যাচ হতে পারে ইলেকশনের সময়, সেটা অবশ্যই জানা যাবে ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার সময়। রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, প্রায় 90টির বেশি সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য এবং সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট নিয়েই তারা নির্বাচনে লড়াই করছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে 15 বছরে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেরকম রয়েছে, সেরকম দুর্নীতি সিন্ডিকেটকে বড় করে দেখানো হচ্ছে। আর এর মাঝেই রয়েছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর এই জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে দোলাচলে। 2026 এর ইলেকশন সমস্ত ইস্যুকে ছাপিয়ে গিয়ে এই মুহূর্তে একদম চূড়ায় রয়েছে SIR এর ফলে 2026 সালের নির্বাচন কতটা প্রভাবিত হয়, এখন সেই জলই মাপছে রাজনীতির কারবারিরা। আমাদের চোখ থাকবে, অপেক্ষায় থাকবো 4 মের জন্য। অবশ্যই দেখা যাক সেই সময় এর ফলাফল কোথায় এসে দাঁড়ায়। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার, রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল। যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারে আসেননি, যদি মনে করেন অবশ্যই আসবেন, আপনাদের জন্য দরজা খোলা রইল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার যে কোনো রকমের মতামত জানান আমাদেরকে। ভালো থাকবেন সকলে।